মার্কিন প্রেসিডেন্টের তাচ্ছিল্যের পর চীনের দিকে ঝুঁকছে দক্ষিণ কোরিয়া। সুযোগ বুঝে সিউল সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী। কিমের সঙ্গে বৈঠকের আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে কোণঠাসা হয়ে ইরানের বিরুদ্ধে সর্বকালের শ্রেষ্ঠ অর্থনৈতিক অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ফের যুদ্ধ শুরু করলে ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের। দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় হুমকি দিলেন ইরানের নৌবাহিনী প্রধান। শত্রুতার চোখে তাকালে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাদের কবর দেওয়ার ঘোষণা। সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা নিয়ে ফের উত্তপ্ত তেল আবিব আঙ্কারার সম্পর্ক। নিজের নির্বাচনী সুবিধা নিতে তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে নেতানিয়াহু, অভিযোগ সাবেক প্রধানমন্ত্রীর। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে হু হু করে বাড়ছে জেলেনস্কি বিরোধী মনোভাব। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে নির্বাচনের জোর দাবি জানালেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। I think that your country has tremendous economic potential, unbelievable, unlimited. মিসাইলম্যান খ্যাত কিম জং উনের সঙ্গে যখন বৈঠকের আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে সিউলে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার পরিসর কমানো এবং ট্রাম্পের উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে যোগাযোগের পদক্ষেপে কোরীয় উপদ্বীপে বদলে যাচ্ছে নিরাপত্তার সমীকরণ। বুধবার সিউলে পৌঁছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠকের কথাও রয়েছে। বিশ্লেষকদের মতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়ার পরিসর কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি কিমের সঙ্গে নিজের খুব ভালো সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আবারও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। আর ওয়াশিংটনের এমন অবস্থানের সুযোগে সিউলের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে বেইজিং। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া এতদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিত্র দুই দেশের সামরিক প্রস্তুতির বড় প্রদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে। এসব মহড়ায় প্রায় ৩৯,০০০ মার্কিন সেনা অংশ নিতেন, কিন্তু এবার এর পরিসর কমানো হয়েছে। মহড়ার এই পরিবর্তনে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উত্তর কোরিয়া বরাবরই এসব মহড়াকে নিজেদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি বলে অভিযোগ করে আসছে। এদিকে চীন চাইছে কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি করতে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা এবং রাজনৈতিক সমাধান সব পক্ষের স্বার্থেই জরুরি। এমন প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে দক্ষিণ কোরিয়া। আগামী নভেম্বরে এপেক সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট লি জে মিয়ং ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে। এমনকি কোরীয় যুদ্ধের সঙ্গে জড়িত দেশগুলোকে নিয়ে বহুপক্ষীয় আলোচনার প্রস্তাবও দিয়েছেন প্রেসিডেন্ট লি। ফলে সিউলের সামনে এখন কঠিন ভারসাম্যের চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক জোট ধরে রাখা, চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করা এবং উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের সুযোগ তৈরি, তিন দিকেই সামলাতে হচ্ছে দক্ষিণ কোরিয়াকে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। ৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে সমঝোতা না হওয়ায় তেহরানের বিরুদ্ধে এবার সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে যুদ্ধ আরও বাড়লে ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাতেও হামলার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। বুধবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইরানকে চুক্তিতে আসার সুযোগ দেওয়া হলেও তেহরান ব্যর্থ হয়েছে, তাই শুরু হচ্ছে সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান। পোস্টে ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও সতর্ক করে বলেন, তেল চোরাচালান, অর্থ স্থানান্তর, জাহাজ ও ভুয়া কোম্পানির মাধ্যমে সহযোগিতা বন্ধের নির্দেশ দেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে ট্রাম্প ইকোনমিক ডি-ডে হিসেবে উল্লেখ করেছেন। এপ্রিল থেকে ইরানের অর্থপ্রবাহ বন্ধে তেল, নৌ ও আর্থিক খাতে নিষেধাজ্ঞা দিয়ে আসছে ওয়াশিংটন। এবার চীন, তুরস্ক ও ইরাকের ওপরও দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে চীন মার্কিন নিষেধাজ্ঞা না মানার অবস্থান নেওয়ায় বেইজিংয়ের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়া ওয়াশিংটনের জন্য কঠিন হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ নাদের হাবিবি।
অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যুদ্ধ আরও বাড়ালে ইউরোপে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা ভাবছে তেহরান। সম্ভাব্য লক্ষ্য হিসেবে বুলগেরিয়ার বেজমান বিমান ঘাঁটি ও সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটির কথা এসেছে। দক্ষিণ ইউরোপের আরও কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং পানির নিচের ফাইবার অপটিক কেবলে নাশকতার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তবে এসব পরিকল্পনা নিয়ে তেহরানের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরান চিন্তিত নয়। তিনি বলেন, যুদ্ধের দ্বিতীয় দিনেই মার্কিন প্রেসিডেন্ট আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ কোনো শর্ত ছাড়াই ইরানের আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন, কিন্তু ইরান তা করেনি। আরাকচির দাবি, এরপর নিজেদের ভুল ধারণার উপর ভিত্তি করে ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সংগঠিত করে অস্ত্র দিয়ে মাঠে নামানোর চেষ্টা করা হয়েছে। এমনকি অস্ত্র সরবরাহের কথাও প্রকাশ্যে স্বীকার করা হয়েছে, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, যুদ্ধের শুরুতে যারা তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছিল, যুদ্ধের মাত্র 15 থেকে 20 দিনের মাথায় তারাই আলোচনার টেবিলে বসার জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছে। ফলে একদিকে অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে চাপে ফেলছে ওয়াশিংটন, অন্যদিকে সামরিক অভিযান বাড়লে সংঘাতের পরিধি ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইরান। এতে দীর্ঘস্থায়ী এই সংঘাত আরও বড় আন্তর্জাতিক সংকটে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে। হরমুজ প্রণালীর কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 3টি দ্বীপ লেজার তুন, গ্রেটার তুন ও আবু মুসা। পারস্য উপসাগরের এই দ্বীপগুলোকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। এবার দ্বীপগুলোর দিকে শত্রুতাপূর্ণ দৃষ্টি দিলেই কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনী আইআরজিসির নতুন নৌবাহিনী কমান্ডার হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে মেজর জেনারেল ওজমেই বলেন, এসব দ্বীপের দিকে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা সামান্যতম শত্রুতাপূর্ণ পদক্ষেপ নিলে তাদের পুরোপুরি চূর্ণ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, কেউ যদি লেজার তুন, গ্রেটার তুন ও আবু মুসার দিকে শত্রুতার চোখে তাকানোর সাহস করে, তাহলে ইরান তাদের পারস্য উপসাগরেই পরাজিত করবে। এমনকি কঠোর ভাষায় তিনি হুঁশিয়ারি দেন, এই পারস্য উপসাগরেই তাদের কবর দেওয়া হবে এবং তাদের চোখ উপড়ে ফেলা হবে। আইআরজিসির এই হুঁশিয়ারিকে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে ইরানের সামরিক অবস্থানের শক্ত বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই দ্বীপগুলোকে ঘিরে যে কোনো সামরিক তৎপরতার বিরুদ্ধে তেহরান যে কঠোর অবস্থানে থাকবে, বক্তব্যে সেটি স্পষ্ট করেছেন ইরানের নতুন নৌ কমান্ডার। Israel is not just fighting our battle, it's fighting the battle against radical Islam that threatens the future of the world. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছে করেই তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন, এমন বিস্ফোরক দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তার অভিযোগ, আসন্ন নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি করে রাজনৈতিক সুবিধা নেয়াই নেতানিয়াহুর মূল লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহুর তুরস্ক নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন বারাক। তিনি বলেন, তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ানোর এই নীতি বেপরোয়া ও বোকামিপূর্ণ। এমনকি নেতানিয়াহুর এই আচরণ বেপরোয়া নাকি বোকামি তা নির্ধারণ করাও কঠিন বলে মন্তব্য করেন তিনি। এহুদ বারাকের মতে, নির্বাচনের আগে একের পর এক নিরাপত্তা সংকট তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়তে পারে, আর সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু। তুরস্ককে ইরান কিংবা বাশার আল আসাদের সময়ের সিরিয়ার সঙ্গে তুলনা করারও বিরোধিতা করেন বারাক। তার ভাষ্য, আঙ্কারার সঙ্গে এমন কোনো কৌশলগত সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সমন্বয় ও প্রভাব কাজে লাগিয়ে তুরস্কের সঙ্গে গোপন কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিরোধ কমানো, সমাধান করা কিংবা প্রয়োজনে দীর্ঘ সময়ের জন্য সম্পর্ক স্থগিত রাখা সম্ভব। কিন্তু নেতানিয়াহু সেই পথ অনুসরণ না করে পরিস্থিতি আরও জটিল করে তুলছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তার চেয়ে নিজের রাজনৈতিক টিকে থাকার বিষয়টি এখন নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। চলমান যুদ্ধে ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং সম্ভাব্য রাজনৈতিক পরাজয়ের আশঙ্কায় তিনি একজন বাধ্যতামূলক জুয়ারির মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন।
এহুদ বারাক সতর্ক করে বলেন, নেতানিয়াহুর এমন বেপরোয়া আচরণ ইসরায়েলের আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদেরও উদ্বিগ্ন করে তুলছে। এর ফলে দেশটির নিরাপত্তা ও কূটনীতিতে যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই রাজনৈতিক স্বার্থে তুরস্কের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন এহুদ বারাক। তার আশঙ্কা, নেতানিয়াহুর এমন পদক্ষেপ শেষ পর্যন্ত ইসরায়েলের জন্যই বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। ইউক্রেন যুদ্ধ যখন চরমে, তখন জেলেনস্কি বিরোধী আন্দোলনে ফুঁসে উঠছে কিয়েভ। সদ্য পদচ্যুত প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরেভের প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের দাবিতে রাস্তায় নেমে আসছেন শত শত ইউক্রেনীয়। রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর 4.5 বছরের মধ্যে এটিকে ভলোদিমির জেলেনস্কির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার ফেদোরভ ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনের গণতান্ত্রিক অধিকার বন্ধ রাখা উচিত নয়। তিনি বলেন, ইউক্রেন লড়াই করছে কারণ তারা একটি স্বাধীন ইউরোপীয় দেশ হিসেবে থাকতে চায়। 2022 সালের যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সামরিক আইন জারি রয়েছে, ফলে দেশটিতে নির্বাচন স্থগিত রয়েছে। যদিও ভিডিওটিতে ফেদোরভ সরাসরি জেলেনস্কির বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। ফেদোরভ তার ভিডিওটিতে গুরুতর অভিযোগ তুলে বলেন, ইউক্রেনের দুর্নীতির কারণে সেনাবাহিনী প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম ঠিকমতো পাচ্ছেন না। এতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ করার সক্ষমতা কমে যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 6 মাসের মাথায় গত জুলাই মাসে ফেদোরভকে অপ্রত্যাশিতভাবে বরখাস্ত করা হয়। তার আকস্মিক বরখাস্তে ইউক্রেন জুড়ে শুরু হয় বিক্ষোভ। ফেদোরভকে কেন বরখাস্ত করা হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধান আলেকজান্ডার সিরস্কির সঙ্গে তার মতবিরোধের কারণে তাকে পদ থেকে সরানো হয়েছিল। এর কয়েকদিন পর সিরস্কিকেও সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বরখাস্তের পর ফেদোরভকে সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রস্তাব করা হলেও প্রতিরক্ষা মন্ত্রী ছাড়া অন্য কোনো পদ নিতে রাজি হননি তিনি। এদিকে ফেদোরভের বক্তব্য নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, রুশ হামলা মোকাবিলা এবং রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়ানোই এখন সরকারের প্রধান লক্ষ্য। যদিও প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, রাশিয়ার হামলা চলার মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। জেলেনস্কির 5 বছরের প্রেসিডেন্ট মেয়াদ 2024 সালের মে মাসে শেষ হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন সামরিক আইন চলমান থাকায় নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। নতুন নির্বাচন আয়োজনের জন্য ওয়াশিংটন ও মস্কো উভয় পক্ষ থেকেই জেলেনস্কির ওপর চাপ রয়েছে। রাশিয়ার নিয়মিত বোমাবর্ষণের মধ্যে ভোট গ্রহণ কতটা নিরাপদ হবে? অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তৈরি হওয়া দেশের অভ্যন্তরীণ সংকট কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। সাকিব মাহমুদ, টাইমস টুডে। প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যখনই বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে তখনই জেগে উঠেছে অস্ট্রেলিয়ার ডলফিন টাংস্টেন খনি। প্রায় 30 বছর আংশিক বন্ধ থাকার পর আবারও চালুর তোড়জোড় শুরু করেছে এই ডলফিন খনি। প্রশ্ন উঠেছে, তবে কি বিশ্ব নতুন কোনো বড় সংঘাতের দিকে এগোচ্ছে? বিশ্বজুড়ে একের পর এক সংঘাত ও সামরিক উত্তেজনার মধ্যে যুদ্ধের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ধাতু টাংস্টেনের চাহিদা বেড়েছে। ডলফিন মাইনকে বিশ্বের অন্যতম বড় টাংস্টেনের ভান্ডার হিসেবে বিবেচনা করা হয়। অত্যন্ত শক্ত ও তাপ সহনশীল হওয়ায় সামরিক সরঞ্জাম, বর্মভেদী গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও সাজোয়াজানের বর্ম তৈরিতে এই ধাতুর গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। গত 1 শতাব্দীর বেশি সময় ধরে যুদ্ধ ও সংঘাতের সঙ্গে ডলফিন খনির কার্যক্রমের ওঠানামা দেখা গেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ত্র তৈরির চাহিদা মেটাতে 1917 সালে খনিটি চালু করা হয়। যুদ্ধ শেষে চাহিদা কমে গেলে 1920 সালে এটি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় 1938 সালে আবারও চালু হয় এই খনিটি। পরবর্তী সময় কোরিয়া ও ভিয়েতনাম যুদ্ধ ও স্নায়ুযুদ্ধের সময়ও বিভিন্ন পর্যায়ে খনিটির কার্যক্রম চলেছে। 1989 সালে বার্লিন প্রাচীর পতনের পর খনিটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। প্রায় 3 দশক পর 2022 সালের জানুয়ারিতে এটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। এর কয়েক সপ্তাহ পরই রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। বর্তমানে 2026 সালে খনিতে উৎপাদন বাড়ানোর প্রস্তুতি চলছে। আগামী সেপ্টেম্বর থেকে ভূগর্ভ থেকে প্রথম আকরিক উত্তোলন ও সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে। টাংস্টেনের বৈশ্বিক সরবরাহে চীনের আধিপত্য অস্ট্রেলিয়ার এই উদ্যোগের অন্যতম কারণ। চীনের উপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিকল্প উৎস নিশ্চিত করার চেষ্টা করছে। তাইওয়ানকে ঘিরে চীন পশ্চিম উত্তেজনা কৌশলগত এই ধাতুর গুরুত্ব বাড়িয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র কাজাখস্তানের একটি বড় টাংস্টেন ভান্ডার থেকে খনিজ উত্তোলনে $160 কোটি চুক্তি করেছে। ফলে ডলফিন মাইন পুনরায় চালুর ঘটনাটি শুধু খনি প্রকল্প নয়, বরং বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।